আমার পা আটকে গেল। রবিন ভাইয়ের মুখ দেখতেই আমার অন্তঃস্থলে সেই দলা পাকানো গুমোট ভয়টা উতলে উঠল। মধ্য-দুপুরে নীরব রাস্তা, আশেপাশে কুকুরের আনাগোনাটাও নেই। কুকুরেরাও যেন তখন বিশ্রামে আছেন। এই মধ্য-দুপুরে আমার সাথে কিছু হলে কেউ কি টের পাবে? 10 মাস আগে দেওয়া সেই ঠুনকো হুমকি কি কেমন কিছু শব্দ? আমার বুকে ভয় টিপটিপ করছে, গলা শুকিয়ে আসছে। অসার পাগুলো মনের জোর দিয়ে টানার চেষ্টা করলাম। আমাকে এখনই বাড়ি যেতে হবে। পা বাড়াতেই হিনহিনে স্বরে আমার শরীর জমে গেল। কাননডানি যে, কতদিন পর দেখা, এতদিন পর দেখা হলো আর এখনই ফুরুত করে পালাচ্ছ? আমায় পেছন ফিরে তাকালাম আর ভয় গাঢ় হলো। আমি তেমন পাত্তা না দিয়ে আবারও যেতে ধরলে রবিন ভাই ঠিক এসে আমার সামনে দাঁড়ালেন। সেই কুৎসিত চাহনি, সেই উগ্র হাসি। 10 মাস আগে এই মানুষটির হুমকির কারণেই বাবা চার পর্যায়ে অসহায়ের মতো আমাকে বিয়ে দিতে বাধ্য হন। পুলিশের ধারে তখন রবিন ভাইয়ের অভিযোগ করতে যান। পুলিশ পান চিপাতে চিপাতে বলেন, আমি বুঝেছি যা হচ্ছে অন্যায়। আমি চাইলে রবিনের কলা ধরতে পারি, কিন্তু রবিকার আন্ডারে কাজ করেন জানেন তো, মেয়র। মেয়রের এক ফোন আর আমার ট্রান্সফার খাগড়াছড়ি। তাই আমি ওর কলার কেন হাতের লোমও দিতে পারবো না। বাবা হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রবি ভাই নাকি আমাকে ভালোবাসতেন। আচ্ছা, ভালোবাসা মানে ভয় দেখানো, বিশ্রী বিশ্রী কথা বলা? যে কুৎসিত ইঙ্গিত তিনি করতেন, আমার গা গুলিয়ে আসতো। রবি ভাইয়ের চোখে সে বিশ্রী চাহনিকে আমি ঘৃণা করতাম। হয়তো ওনার কারণেই আমার সাহেবকেও এতটাই ভয় করতাম। তিনি যখন আমাকে ছুতেন আমি গুটিয়ে থাকতাম। ধীরে ধীরে আমি অনুভব করেছি এই স্পর্শ ভিন্ন, বড্ড আদুরে, বড্ড যত্নশীল, বড্ড স্বস্তিদায়ক। রবি ভাই আমার পথ আটকে রেখেছেন। আমি আমার ব্যাগের স্ট্যাপটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। তার বিশ্রী ওই হাসি দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। রবি ভাই কিছুটা ঝুঁকে এসে বললেন, শুনেছি বিয়ে করেছে এক ফকিন্নির পোলাকে। বলি, বিয়ে যখন করলে আমি কি দোষ করেছিলাম? আমার চাকরি নেই বলে নাকি ওই ফকিন্নির পোলা আমার থেকে শিক্ষিত? শিক্ষা দিয়ে কি হয় কানন? আমার মধ্যে কি নেই যার জন্য তোমার বাপে একেবারে পুলিশ স্টেশন চলে গিয়েছিল? ফকিন্নির পোলা কি আমার থেকে সুখে রেখেছে? আমি তার কোনো কথার উত্তর দিলাম না। আমার কণ্ঠ কাঁপছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না। তবু সেই ভয়কে প্রকাশ না করে আমি বললাম, রবি ভাই, পথ ছাড়ুন। বিয়ের পর তুমি আরও অনেক সুন্দর হয়ে গেছো কানন। এত সৌন্দর্যের রহস্য কি? ওই ফকিনের পোলা দেখি সেই পানি ঢালছে, কসলা কসলি করে নাকি রাতে খুব? ওর থেকে দ্বিগুণ সুখ আমি দিতাম। আমি গা শিউরে উঠল, রাগে আমার গা রি করছে, কান চলে যাচ্ছে। তার দিকে না তাকিয়ে বললাম, মুখ সামলে কথা বলুন রবি ভাই, আমার সাহেব আপনার মতো জঘন্য নন। রবি ভাই অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার কুৎসিত হাতে আমাকে ছুঁতে চাইলেন। আমি দু কদম পিছিয়ে নিজেকে গুটিয়ে নিলাম। তিনি আমার এমন প্রত্যাখ্যানে তাচ্ছিল্য ভরে হাসলেন। অতঃপর ঝুঁকে এলেন আমার সামনে, ফিসফিস করে আমার একটা জঘন্য কুচিত কথা বললেন যে আমার গা গুলি উঠল, লোম দাঁড়িয়ে গেল। আমি নিজেকে সামলাতে পারলাম না। পেটের নাড়ি পেঁচিয়ে এলো, মুখ ভরে রবি ভাইয়ের গায়ে বমি করে দিলাম। রবি ভাই একেবারে অপ্রস্তুত হয়ে গেলেন, সরে দাঁড়ালেন আমার থেকে সাথে সাথে। বিশ্রীভাবে বললেন, শালা, বমি করার জায়গা পাস না? আমি আরও গলগলিয়ে বমি করলাম। দেখলাম তিনি বিরক্ত হয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে কেটে পড়লেন। অথচ এখানে আমার সাহেব বললে তিনি এক বিন্দু নড়তেন না। সে মুখে হয়তো বিরসতা থাকতো, কিন্তু আমার মাথায় পানি ঢালতে ঢালতে বলতেন, একেই চিমটা শরীর, তার উপর খাওয়া দাওয়া নটকামে, পাখির মতো শরীর বানিয়ে উড়ে যাবার ধান্দা। বারবার বলি খাওয়া দাওয়া যেন অনীহা না হয়, যত সব নোংরা জিনিস খাবে আর পেট খারাপ করবে। আমার কথা কি শোনা হবে? সব ঘুরে ফিরে অপুষ্টি জোটে আমার কপালে, যত সব যন্ত্রণা। সাহেবের যুক্তিহীন বকা চলমান থাকতেও সেই সাথে তার আদুরে হাত আমাকে সামলে নিতেন খুব যত্নে। এখন তিনি নেই, তাই নিজেকে নিজেই সামলালাম খুব কষ্টে। ব্যাগ থেকে পানির বোতল বের করে মাথা মুখে পানি দিলাম। মুখ পরিষ্কার করে দীর্ঘ সময় বসে রইলাম এক দোকানের কোনায়। শরীরটাও যখন চলার মতো হলো তখন আমি পা বাড়ালাম বাড়ির দিকে। বমি করার জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে দেখলাম মা বসে আছেন দরজার কাছে। আমাকে আসতে দেখে তিনি চিন্তিত মুখে বললেন, এত দেরি বৌমা? কয়টা বাজে দেখেছো? তুমি জানো না আজকে মিষ্টিকে দেখতে আসবে? সেদিন মিষ্টি আপুকে দেখতে আসার কথা ছিল। রাতে চুপি চুপি মা আর খালার পরিকল্পনাতে আমাকেও জোটালেন। মিষ্টি আপুর ফাইনাল পরীক্ষা তখনও শেষ হয়নি। তবুও মা পাত্রপক্ষকে বাড়ি ডেকেছেন, পছন্দ হলে পাকাপাকি করে রাখবেন। সাহেব জানেন না কিছুই। আমি সেদিন প্রায় 1.5 ঘন্টা দেরিতে এসেছিলাম। আমার মূর্ছিত মুখ আর দুর্বল চোখ মায়ের চোখে পড়ল না। তিনি আমাকে বললেন, তুমি সেদিন যে মিষ্টি বানিয়েছিলে ওইটা বানাও, ওনারা বিকেলে আসবে। মিষ্টি পরোটায় খাম আর মাংস করে রেখেছে, তুমি শুধু বেলে বাজবে।
মুয়ামিন আসার আগে ওরা চলে যাবে ভালো, নয়তো ঘরে কুরুক্ষেত্র বাঁধাবে তোমার বর। আমার বর? মনে মনে হাসলাম। মায়ের ধারণা তার ছেলে এখন পুরোপুরি আমার বশে। কিছু বলতে গেলে আমাকে দিয়ে বলান, অথচ তারা ছেড়ে যে আমাকে কতটা মিলিটারি শাসনে রাখেন তা যদি জানতেন। বমি করার জন্য শরীরটা বড্ড দুর্বল লাগছিল, মনে হচ্ছিল এখন একটু ঘুমাই, কিন্তু এই আবদারগুলো বাপের বাড়িতেই মানায়। আমি জামা কাপড় ছেড়ে গোসল করে রান্নাঘরে গেলাম। মাথা তুলছিল বলে একটু দই চিড়া খেলাম। মা মেহমান আসবে বলে দই আনিয়ে রাখা একটু সুবিধা হলো। মেহমান এলেন আসর বাদ। ছোটো খালা শাশুড়ি এই সম্বোধনই এসেছিলেন। উনি এত পাত্র পান কোথায় আল্লাহ জানে। আমি মিষ্টি বানালাম, সেই সাথে পরোটা আর গরুর মাংস দেওয়া হলো। তারা বেশ আয়াস করে খেলেন। ছেলে সম্পর্কে বলি, ছেলে বিশেষ কারার, খুব বড় লোক, জমি বাড়ি, অর্থের অভাব নেই। সরকারি কলেজে ইসলামী বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, খুব উচ্চ পদ, সেই সাথে বয়সটা উচ্চ। কিন্তু সমস্যা ছেলের বয়স 50। যে এসেছিলেন তিনি ছিলেন ছেলের ছোট বোন এবং বোনের ননদ। বাবা মা নেই, ছেলেরা 4 বোন। বোনদের বিয়ে সাথে দিয়ে খেয়াল করতে করতে আর বিয়ে করা হয়নি। কিন্তু বিয়ের বয়সটা কি একটু বেশিই না? জীবনে অর্ধেকটা তো কেটে গেছে। এখন যদি লোকটা আক্কা পায় মিষ্টি আপুর কী হবে? 14 বছরের ব্যবধান আমাকে যেভাবে আতঙ্কিত করে, 26 বছর ব্যবধানে কি মিষ্টি আপুকে আতঙ্কিত করবে না? মিষ্টি আপুর মলিন মুখটা আমি নিজেকে দেখছিলাম। সাহেব অনেক ভালো মানুষ, আমার ভাগ্যে ছিল না। কিন্তু মিষ্টি আপুর বুড়ো বর যে এমন ভালো হবে তার কি নিশ্চয়তা? মা কি একটু বাড়াবাড়ি করছেন না? আমি মিষ্টি আপুর হাত ধরে বললাম, সাহেবকে বলে দিই বিয়ে হবে না। মা আমার ওপর খুব চড়বেন। একেই আমার ওপর মা ক্ষুব্ধ। যে ক্ষুব্ধ তার মন তো গলাতে পারবো না আপু। অহেতুক তাই বলে একটা অন্যায় কাছে সাপোর্ট করব? মিষ্টি আপু বিষণ্ণ হাসলেন। আমার মুখ ধরে বললেন, বিয়েটা ভাইয়াই দিবেন না, মজা করছেন করুক। ভাইয়া তোমার থেকে জানলে মা তোমাকে ভুল বুঝবে। এ থেকে ভাইয়ার নিজ থেকে জানুক, তুমি কেন খারাপ হবে? মিষ্টি আপুর কথা ঠিক। শাশুড়ি মা আমার ওপর অসন্তুষ্ট। তার ধারণা মাহমুদের ঘটনার পেছনে আমি দায়ী। তার বড় ছেলে আগে ভালো ছিল, এখন আমি তাকে বশ করেছি। অথচ কৃপাধারী হুতুম যে আজীবন, এখনই তা তিনি জেনে অজান্তা সাজেন। মিষ্টি আপুকে নিয়ে গেলাম নিচে। মিষ্টি আপুকে দেখে তাদের মুখভাব কেমন যেন হলো। মিষ্টি আপু দেখতে মিষ্টি, কিন্তু রং তার একটু চাপা। রং চাপা বলে মায়েরা তো ফাউ চিন্তা। মিষ্টি আপু তাদের চা এগিয়ে দিলেন। তারা মিষ্টি আপুকে কোনো প্রশ্ন না করে আমাকে করতে লাগলেন। একই শরীরটা খারাপ, তার উপর বড্ড জ্বালা দিল। তোমার নাম কি? কারণ। পড়াশোনা কিসে করো? এবার চারুকলা প্রথম বর্ষে। বয়স কত? 19 হবে। রান্নাবান্না পারো? টুকটাক। মনে হচ্ছিল যেন মিষ্টি আপু না, আমাকে দেখতে এসেছে তারা। মা বিরক্ত হলেন, বললেন, আমার মিষ্টি যে রান্না পারে তা আমিও পারি না। ও রান্নাতে সুস্বাদু, খেয়ে আঙুল চাটবেন। তবুও তারা মিষ্টি আপু সম্পর্কে কোনো কথা জানার আগ্রহ দেখালেন না। এমন সময় কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সাহেব দাঁড়িয়ে আছেন। আমি গদগদ হয়ে শুধালাম, আপনি এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি আসার ওপর কি এখন জরিমানা দিতে হবে? আমার আড়ালে কোনো অকাজ করা হচ্ছিল বুঝি? আমি তার খোঁটা পাতা না দিয়ে ফিসফিসে বললাম, ঘরে আসুন বুঝবেন। সাহেব চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকালেন, গাল টিপে বললেন, কুচুটে পেয়ারা। অতঃপর ঘরে ঢুকতে তিনি বুঝলেন কি অকাজ হচ্ছিল। সাহেবের চোয়াল শক্ত হয়ে গেল। মা খুব ভয় পেলেন। পাত্রপক্ষের সামনে তার ছেলে ফেটে পড়লে অসুবিধা। তার ছেলে প্রথমে ফাটলেন না, গলার টাইটা ঢিলে করতে করতে বসলেন তাদের সামনে। আমাকে বললেন, পানি খাবো। তারপর মেহমানদের উদ্দেশ্যে শুধালেন, জি, আপনাদের পরিচয়? ছেলের বোন তাদের পরিচয় দিয়ে বললেন, আপনি মেয়ের ভাই তাই তো? হুম। আচ্ছা, এবার সরাসরি বলি, আমাদের আপনার ছোট বোনকে পছন্দ হয়েছে। মেয়েটির বয়স আমার ভাইয়ের থেকে অনেক কম মানছি, কিন্তু আপনার ছোট বোন দেখতে শুনতে আমাদের ভাইয়ের সাথে মানাবে। মিষ্টির বিয়ে তো আমি এখন দেব না, তাই এসব বলেও লাভ নেই। আর 1 বছর পরে আপনার ভাই তো আমার শ্বশুরের বয়সে হবে, তাই চান্সই নেই। আমরা তো মিষ্টিকে নয়, কারণকে পছন্দ করেছি। কথাটা শোনা মাত্র আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি আর চোখে আমার সাহেবের দিকে তাকালাম। তার মুখ কঠিন হয়ে গেছে, চোয়াল শক্ত, দৃষ্টি শানিত। তিনি কড়া স্বরে বললেন, আমি ঘরে আসা মেহমানদের আমি লাথি মারি না, নয়তো আপনাদের মারতাম। সাহস কী করে হলো আমার বউকে আপনার বুড়ো ভাইয়ের জন্য পছন্দ করতে? ও আপনার ছোট বোন না? আমার সাহেব আরও ক্ষেপে গেলেন। তিনি খালার উদ্দেশ্যে বললেন, এমন আহমক মানুষদের আমার ঘরে আনেন কেন? যন্ত্রণা যত সব। এখন কি বইয়ের মাথায় নিজের নাম খোদাই করে রাখবো? বলে তিনি উঠে চলে গেলেন। পাত্রপক্ষরা বেশ লজ্জা পেলেন। মুখ লাল হয়ে গেল তাদের অপমানে। তারা সে অপমান গিলে মাকে বললেন,
আপনার মেয়ের বিয়ে ভালো করে হবে না। ভাইয়ের এমন আচরণে কে বিয়ে করবে? মায়ের অসন্তোষ বাড়ল, কিন্তু সাহেব তার রাগ দেখানো অপেক্ষা করলেন না। আমিও সাহেবের পেছনে ঘরে ছুটলাম। সাহেব তখনও রাগে গজগজ করছেন, টাইটা খুলে বিছানা ছুঁড়ে পায়চারি করছেন। আমি তার পাশ থেকে উকি দিয়ে বললাম, এত রাগের কে আছে? উনি বোঝেননি হয়তো। এখন সবাইকে তো আঙুল উঁচিয়ে দেখানো যায় না আমি বিবাহিত। ছোট্ট একটা মেয়ে শাড়ি পরে ঘুরছে, তাও বুঝবে না কেন শুনি? গাদা নাকি? এই গাধার ঘরে বিয়ে দেবো আমি আমার বোনকে? আমি মিটি হাসছিলাম। অমনি সাহেব খেকিয়ে উঠলেন, এই হাসি বন্ধ, নয়তো পেয়ারা থেকে পেয়ারা ভর্তা বানাবো। এবার আমি হি হি করে হেসে উঠলাম। সাহেব কিছুক্ষণ কড়া নয়নে তাকালেন অবশ্য, কিন্তু পেয়ারা ভর্তা বানালেন না। তাদের দাঁত পিষে বললেন, হিসেব সব জমা রইল, রাতে সুদে আসলে ফেরত দিব আমি। আমার হাসি তবুও থামলো না। আমি খিলখিল করে হাসছি। হাসির দমকে আমি খাটে বসে পড়লাম। আমার হাসিতে বিরক্ত সাহেব আমার দিকে কড়া চোখে তাকিয়ে রইলেন। অতঃপর তিনি আমার কাছে এলেন, নিজের পুরো ঠোঁটটা আমার ঠোঁটে বসিয়ে দিলেন। আমার হাসি, আমার কথা সব শুষে নিলেন। আমি তার ঘামে ভেজা শার্টটা খামচে ধরলাম। এক অদ্ভুত করে আমি পড়েছিলাম। যখন নিষ্পত্তি মিলল তখন সাহেব আমার গলায় একটা কামড় দিয়ে বললেন, একদম দেশি পেয়ারা, টক। রাতে মা খাবার খেলেন না। সাহেব তার মেয়ের ভালো চান না, সেটাই তার দাবি। সাহেব অবশ্য তাতে খুব একটা গা করলেন না, সোজা ঘোষণা দিলেন, মিষ্টি রেজাল্ট বের হওয়ার পর বুড়ো কেন এশার শিকদারের সাথে বিয়ে দিল আমি কোনো কথা বলবো না। সাহেবের এই ঘোষণাটা মিষ্টি আপুকে খুব ভোগালো, কিন্তু মায়ের জিদে কী এর করার। দুদিন যখন কলেজ ছুটি হলো, দেখলাম কলেজের গেটে উল্টো পাশে রবিন ভাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার গা শিউরে উঠল। আমি ঠিক করা রিকশায় দ্রুত উঠে পড়লাম। তারা তাতেও ক্ষান্ত হলেন না। আমার পিছু পিছু মোটরসাইকেল চালিয়ে আমার বাসার গলি পর্যন্ত এলেন। ভয়ে আমার বুক ছোট হয়ে গিয়েছিল, সেই সাথে নিজের কাপুরুষতার ওপরও ধিক্কার জানালাম। এমন যা পরপর 3 দিন হওয়ার পর আমি সাহেবকে জানালাম, আমি আর পড়াশোনা করব না। সাহেব আমার দিকে তীক্ষ্ণ চোখে চাইলেন। তার চোখের ধারে আমি থিতু হয়ে গেলাম। তিনি কোলের থেকে তার ফাইলগুলো রেখে বললেন, কী সমস্যা? আঁকি শিখে কী হবে? চাকরিও তো করার ইচ্ছে নেই, অহেতুক ঝামেলা। আমি ঘর আর পড়াশোনা একসাথে করতে পারবো না, কষ্ট হয়। সেদিনও মাথা ঘোরাচ্ছিল। এই রোদে ক্লাস করে এসে খুব ক্লান্ত লাগে। আসল সমস্যা কি? আমি সাড়ে আঁচলে আঙুল পেঁচিয়ে অনেক সময় দাঁড়িয়ে রইলাম। সাহেবের কপালে তীব্র ভাঁজ পড়ল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এই কালকে আমি আনতে যাব। গেটে থাকবো ঠিক 1:30টায়, মনে থাকে যেন। উনি সত্যি পরদিন আমাকে নিতে গেলেন। রবি ভাইয়েরা যথারীতি দাঁড়িয়েছিলেন। আমি বের হয়েই সাহেবের শার্টের হাতা টেনে ধরলাম, খুব আস্তে করলাম। ওনারা প্রতিদিন আমাকে ফলো করেন। সাহেবের চোখ জোড়া মুহূর্তে যেন জ্বলে উঠল। তিনি বাঘের ক্ষিপ্ত গতিতে রাস্তা পার হলেন। রবি ভাই তখন খুব আয়েসে সিগারেট খাচ্ছিলেন। সাহেব তার সামনে দাঁড়ালেন। রবি ভাই একদলা থুতু ফেলে বললেন, কে রে ফকিন্নির পোলা? অমনি বাঘের থাবার মতো ঠাটিয়ে চর বসিয়ে দিলেন রবি ভাইয়ের মুখে। রবি ভাই চর খেয়ে বসা থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন। আকস্মিক আক্রমণে তার মাথা যেন কাজ করা থামিয়ে দিল। ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত পড়ছে, মুখের এক পাশ ফুলে উঠেছে। চোখ মেলতে পারছে না সে। সাহেব তার কলার টেনে তাকে নিজের দিকে আনলেন। খুব শীতল স্বরে তাকে হুমকি দিলেন, এরপর থেকে কখনো আমার বইয়ের ত্রিসীমানা দেখলে তোর আব্বারে শুদ্ধ পুঁতে রাখবো। যে মানুষকে পুলিশ অব্দি ছুঁতে পারে না, আমার সাহেব তাকে কিনা চর মেরে মুখের মানচিত্র বদলে দিল। আমি হতবম্বের মতো চেয়ে আছি। আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে পৃথিবীটা দুলছে। কখন যে সেই দুলনিতে আমি নিজেকে ডুবিয়ে দিলাম আমার মনে ছিল না। যখন চোখ খুললাম, এক ক্লিনিকে সাদা বিছানায় শুয়েছিলাম। পাশের নার্স আমার স্যালাইন দেখছিলেন। মধ্যবয়স্কা মহিলা, গোলগাল মুখ। আমার হাতে তখন চিনচিনে ব্যথা। আমি চোখ মেলে নার্সের দিকে তাকাতে সে আমার দিকে হাসি মুখে চাইলেন। আমি সাহেবকে খুঁজলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। আমি উঠতে গেলে নার্স মৃদু স্বরে বললেন, উঠো না, এখন খুব সাবধানে থাকতে হবে, অন্তত 3 মাস। আমি ভ্যাবলার মতো চেয়েছিলাম। নার্স হাসি মুখে বললেন, তুমি একা নও, তোমার পেটে একজন বাঁচছে। কথাটা বুঝতে আমার সময় লাগলো। আমি অনেকক্ষণ শূন্য নয়নে তাকিয়েছিলাম। হুট করে আমার বাচ্চার সত্তাটা বড় হয়ে গেল। মাতৃত্ব হয়তো মেয়েদের ভেতরে সবসময় লুকায়িত থাকে। তাই তো নার্সের কথাটা শুনতে আমার ভেতরে লুকানো মা সজাগ হয়ে গেল। আপনা আপনি ভার হয়ে গেল শরীর, যত্নশীল হয়ে গেল কাউকে সুরক্ষা দিতে। সে হয়তো এখনও ছোট্ট একটা মাংসপিণ্ড, তবু আমার হাত পেটে চলে গেল। মনের ভিতর এক অদ্ভুত অনুভূতির সংমিশ্রণ উদিত হলো। আমি কি ভালো মা হব? এর মধ্যে আমার সাহেব ফিরে এলেন। তার চোখ মুখ অত্যন্ত কঠিন। তার মুখভাগ দেখে আমার হৃদয় ধক করে উঠল। সাহেব কি খুশি নন?